হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সেই বেচু লাইভে বেচু কাকে বেচতে এসেছিল? লাইভে বেচতে এসেছিল অবভিয়াসলি তার ডিভোর্স না হওয়া বউয়ের ফ্যামিলিকে। ঠিক আছে। তো এছাড়া তো আর কোনো উপায় নেই, কারণ নিজেকে বেচবে কি বেচবে না সেটা তার ব্যাপার, কিন্তু যে বউকে সে এখনও ডিভোর্স করেনি সেই বউকে বেচার জন্য ও এখন উঠে পড়ে লেগেছে। কারণ একটাই, তার দাবি দাওয়া মেনে কেন তাকে ডিভোর্স দেওয়া হচ্ছে না, অর্থাৎ তার কথায় চলছে না, বা কেন বা তার কথা শুনছে না কেন, মানে এই গাত্র দহনে এখন বেচু উঠে পড়ে লেগেছে যে কিভাবে কোনভাবে জ্বালাতন করলে বা কোনভাবে টর্চার করলে বা কোন অ্যাঙ্গেলে বললে তিতি বিরক্ত হয়ে টিনু আর কি ওর কথায় সহমত পোষণ করে বা ডিভোর্স দিয়ে দেয়। দেখো, এই যে 2 বছর প্রায় হতে চলছে তো ব্যাপারটা, তো এই 2 বছরে কিন্তু আমরা বুঝে গেছি যে টিনু কোনোভাবেই তার মাথা নত করবে না, অথচ বেচু বুঝতে পারছে না। আসলে বেচু তার হারটা স্বীকার করতে পারছে না, এবং তার জন্য এখন সে কি করবে না করবে ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে এখন যা মনে আসছে তাই করছে। না, সেটা বলাও বোধহয় ঠিক হবে না, কারণ বেচু তো বলেছে সে কিছু নিজে থেকে করে না, কারণ সে সব কিছু বাড়িতে আলাপ আলোচনা করে তারপর ডিসিশন নেয় এবং তারপর সেই অনুযায়ী কাজ করে। অর্থাৎ তার সমস্ত কাজে ইন্ধন দিচ্ছে বা তার পাশে আছে কারা? বেচুর মা বাবা। অতএব বেচুর যদি কোনো অন্যায় হয় বা ভুল হয়, তো তার দায় কাদের ওপর গিয়ে বর্তাচ্ছে? বেচুর বাবা মার উপর। কাজে এই জায়গা থেকেও তোমরা বুঝে নাও বেচু কতটা সেফ গেম খেলে। অর্থাৎ কেউ বেচুকে দোষ দিলেও বেচু সেখানে বাহানা বা অজুহাত রেখে দিয়েছে যে ভুলটা তো আমি একা করিনি, আমি তো আলাপ আলোচনা করেছি, এবং আমার মাথার ওপর যারা আছে অর্থাৎ গুরুজন হিসেবে বাবা মা, যারা কিনা বিনা স্বার্থে আমাকে ভালোবাসে, আমাকে সমর্থন করে বা আমার পাশে থেকে আমাকে সব কাজে সহায়তা করে, তো তারা আমাকে এই জিনিসটা করতে সহমত পোষণ করেছে। সেই জন্যই তো আমি সাহস পেয়েছি, অর্থাৎ আমি এই কাজটা করতে এগিয়েছি, অর্থাৎ পুরো দোষটা আমার নয়। অর্থাৎ বুঝতে পারছো, বেচু ডুববে তো ডুববে, সে একা ডুববে না, ফুল ফ্যামিলিকে নিয়ে ডুববে। ওকে, তো সে যাই করুক, অ্যাকচুয়ালি বেচুর দোষ কতটা গুণ কতটা সেটা বিচার করতে গেলে অবভিয়াসলি তার বাবা মার কে দেখতেই হয়, এবং সেই জায়গা থেকে আজকে বেচুর এই অবস্থার জন্য তার বাবা মাও 100% দায়ী, সোজা কথা। কারণ আজকে ছেলের ভালো হলেও যেমন বাবা মার সাবাসী পায়, তেমনি একটা ছেলে ডুবলেও বা তার ভরাডুবি হলেও তার বাবা মাকেই কিন্তু ভুগতে হয়। তো সব কাজেই বাবা মার কথা চলে আসবেই, তাই না? তো সেই জায়গা থেকে যখন লাইভ হচ্ছে, লাইভে অনেক কথা হলো, যেখানে টিনুর বদনাম তো ছেড়ে দাও, এখন ওর মার বদনাম, বাবার বদনাম, দাদা বৌদি, বৌদিকে কম দাদাকে বেশি, আর সঙ্গে হচ্ছে ঠাকুমা ফাউ, সবাইকে নিয়েই বলা কওয়া হয়েছে। তো ঠাকুমাকে নিয়েই বলার জন্য একটা টাইটেল তৈরি করা হয়েছে, যেটা বেচু করেছে। তো সেখানে বুঝলাম যে একজন বুড়ির পোল খুলবো, যার সঙ্গে আরও কিছু লেখা ছিল। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে যে কিনা এক সময় এর আত্মীয়া ছিল, বয়োজ্যেষ্ঠা ছিল, আজকে তাকেও বেচুকে বিক্রি করতে হচ্ছে। অর্থাৎ কোনো এক সময় বেচুর সঙ্গে সম্পর্কিত সবাইকেই হয়তোবা এই বিক্রির জন্য দাঁড়িপাল্লায় বসতেই হবে, কিছু করার নেই, কারণ বেচু কোনো অংশেই তার অধিকারটা ছাড়তে রাজি নয়, আর যেখানে ডিভোর্স হয়নি, তাই না? যাই হোক, সে আমার বাড়িতে থাকুক, আমার জীবনে থাকুক না থাকুক, সেটা কোনো কিছুতেই এসে যায় না। শুধু আমার অধিকার, আইনত অধিকার বলে আমি আমার স্বামিত্বের অধিকারের প্রয়োগটা করেই যাব। সেখানে স্ত্রী যদি তার স্ত্রীর অধিকারের প্রয়োগটা করে, সেটা কিন্তু তার কাছে অন্যায় হয়ে যাবে, তাই না? তো যাই হোক, সেখানে কি বলা হলো সেটা এখানে ম্যাটার করে। সেখানে বলা হলো যে এই যে টিনুর যে ঠাকুমা, সে নাকি মেয়ে পাচারকারী। আচ্ছা, এই কথাটা যখনই বেচুর মুখ থেকে শুনলাম না, আমার সেই কিমার কথা মনে পড়ে গেল, কারণ এই কথাটা আমি প্রথম কিমার মুখে শুনেছিলাম যে টিনুর ঠাকুমা হলো মেয়ে পাচারকারী, তারপর কি বলে বাইরে কাজ, লোকের বাড়ি বাড়ি কাজ করে, তারপর নেশা করে, বাড়িতে মদের আসর বসে, ইত্যাদি ইত্যাদি সমস্ত কথা শুনেছিলাম। তো এই মেয়ে পাচারকারী কথাটা যখন বেচুর মুখে শুনলাম, আমার যেন মাথায় টনক করে একটা হয় না, এ বাবা, এই কথাটা তো আমি ওর মুখে শুনেছিলাম, আজকে বেচু বলছে কেন? তখনই আমার মনে হলো আজকে কিমা যা বলছে বা বলেছে সবই তার মানে বেচুর বলা কথা, তাই তো হবে, তাই না? হয় কিমার কথা বেচু ধার নিয়েছে, অথবা বেচুর কথা কিমা ধার নিয়েছে, যে কোনো একটা। কারণ বেচু যে মেয়ে পাচারকারী বলছে তার পেছনে যুক্তি হিসেবে কি দেখাচ্ছে না, এই ঠাকুমা নাকি তার ছোট মেয়ের বিয়ে যে ইউপি বা বিহারে দিয়েছিল, ইউপি একটা জায়গা, বিহার একটা জায়গা, বেচুর কথা মতো যে এর ঠাকুমা নাকি তার ছোট মেয়েকে, অর্থাৎ টিনুর ছোট পিসিকে ইউপিতে বেচে দিয়েছে। অর্থাৎ আজকে একটা নতুন জিনিস আমি শিখলাম বা জানলাম বলতে পারো, যে কোনো মা বাবা যদি তার বাচ্চার বা মেয়ের বিয়ে দেয়, তাহলে সে মেয়েকে বেচে দেয়। হ্যাঁ, কারণ এই মেয়ের বিয়ে দেওয়াকে যদি কেউ বেচা বলে, তাহলে তার যুক্তিটা কি? সেই যুক্তিটা তো বলতে হবে, কারণ আমরা জানি বেচলে আমি তার বিনিময়ে কিছু একটা পাই, অর্থাৎ টাকা বা মূল্য পাই। তাহলে কি টিনুর ঠাকুমা তার মেয়ে বেচে ইনকাম করেছিল? আমি তো উল্টোটাই শুনেছিলাম, এই ঠাকুমা তার ছোট পিসিকে ভীষণ ভালোবাসেন, এবং এই ছোট পিসির অবস্থা নাকি সেরকম ভালো না, তার জন্য উনি নাকি বিভিন্ন জায়গায় কাজ করেন, এবং সেই টাকা এবং উইথ পেনশনের টাকাটাও উনি তার ছোট মেয়েকেই দেন, কারণ ছোট মেয়েকে সাহায্য করতে উনি চান।
তো এটা শুনেছিলাম। তাহলে আমি যদি কাউকে বেচবো তাহলে কি তাকে গিয়ে আবার আমি সাহায্য করব, বা তাকে তার বাড়িতে গিয়ে আবার আমি নিমন্ত্রণ খাবো, বা তার বাড়িতে আমি বেড়াতে যাব, বা যাই হোক একটা কিছু তার সঙ্গে যোগাযোগ রাখবো? আমি তো কাউকে বেচে আমার ঘাট থেকে নামাতে চাইবো, তার সঙ্গে আর যোগাযোগ রাখবো না। তাহলে এই মেয়ে বেচা কথাটা কোন সাহসে বেচুর মুখ থেকে বেরোয়? এর প্রুফ তো বেচুকে দেওয়া উচিত। কি বলো তোমরা? আমার তো মনে হয় শুধু একটা কথা বলে দিলাম উইদাউট প্রুফ, তার প্রুফটা নিশ্চয়ই বেচুর কাছে রেডি আছে। আমি কারোর উপর ব্লেম দিচ্ছি যে এই মহিলা হলো মেয়ে পাচারকারী, যে কিনা নিজের মেয়েকে অমুক জায়গায় বিক্রি করেছে। তাহলে এই এত বড় কথা বলার পেছনে যে প্রুফটা, সেটা নিশ্চয়ই বেচুর কাছে আছে এবং কিমার কাছেও আছে। তো অবভিয়াসলি এদের এই প্রুফটা সোশ্যাল মিডিয়ায় দেওয়া উচিত, তাই না? না হলে কেউ কাউকে এইরকমভাবে একটা বিশাল আইনত দণ্ডনীয় অপরাধ, সেটা কি করে বলতে পারে, তাই না? এইরকমভাবে একজনকে আমি সোশ্যাল মিডিয়ায় বসে মেলাইন করছি আর আমি সেখানে পার পেয়ে যাব, এটা তো ঠিক জিনিস না, ঠিক আছে? কারণ এইগুলো তো এইভাবে যেতে দিলে চলে না। কারণ এরা সব সময় সবাই মিলে টিনু অ্যান্ড টিনুর ফ্যামিলিকে আক্রমণ চালিয়ে যাবে, আর অপরদিকে টিনু আর তার ফ্যামিলি কিচ্ছু বলবে না, চুপ করে থাকবে। শুনবে কিনা তাও সন্দেহ। যারা কারোর সাথে পাচ্ছে কোনো জিনিসে থাকে না, তাদের কেন এইভাবে আক্রমণ করা হয়? শুধুমাত্র ডিভোর্স পাচ্ছে না বলে? কারণ টিনু তো ডিভোর্স দেওয়ার জন্য তৈরি। তাকে যদি বলে ডিভোর্স দিতে, সে বিনা বাক্য ব্যয় ডিভোর্স দিয়ে দেবে। কিন্তু যখনই টিনুকে ডেকে ডিভোর্সের কথা বলা হয়, তখনই বেচু সেখানে শর্তারোপ করে, অর্থাৎ যে শর্তগুলো মানা সম্ভবই নয়। যে গয়নাগুলো বেচুর বাড়ি থেকে টিনাকে আশীর্বাদ স্বরূপ দেওয়া হয়েছিল, অর্থাৎ একটি শাখা বাঁধানো, যেটা কিনা শ্বশুর বাড়ির থেকে সব বৌমাকেই দেওয়া হয়, সে শাখা হোক পলা হোক, আমাদের হয় লোহা বাঁধানো, তো সেই জিনিসটা ফিরিয়ে চাওয়া হচ্ছে। এটা আবার কোন ধরনের ভদ্রতার পরিচয় রে ভাই? হ্যাঁ, যা একটা বউ তার বিয়ের অনুষ্ঠানে আশীর্বাদ হিসেবে পায়, সেগুলো সবই তো স্ত্রী দান হিসেবে গণ্য হয়। এমন তো নয় তোর মায়ের শাখা জোড়া খুলে সে নিজের হাতে পড়ে রয়েছে। কারণ আমরা প্রতিটা ব্লগিংয়ে টিনুর হাতে ওই শাখা জোড়া, অর্থাৎ সোনার শাখা জোড়া দেখেছি, এবং যেটা পরে টিনু সবসময়ই ব্লগিং করতো। এবং তারপরে সে যখন নিজের বাপের বাড়িতে চলে আসে ফাইনালি, তখনও সেই শাখা জোড়াটা ওর হাতেই ছিল, এবং সেটাও ও ভিডিও মারফত বলেছিল। আর সেইটা নেওয়ার জন্য কিভাবে বেচু একেবারে তেড়ে ফুড়ে উঠেছে। কেন রে বেচু? যে নতুন শাখা জোড়াটা বানালি সোনা বাঁধানো, যেটা মার নাম করে বাঁধালি, সেটা কি মার ভাগ্যে জোটেনি নাকি? সেটাও অন্য কারো ভাগ্যে জুটে গেছে। তার জন্য এখন ওই পুরনো শাখা জোড়াটার দিকে তোর চোখ পড়েছে, যেটা কিনা যদি এই অজুহাতে কারোর কাছ থেকে হাতানো যায়, তাহলে ওটা এবার মার হাতে তুলে দেবো। তোর মার বা তোর ফ্যামিলির কারো এতটুকু বুদ্ধি নেই যে কারোর শাখা জোড়া কেউ পড়ে না? এইটুকু বুদ্ধি নেই রে ছাগল? হ্যাঁ, যে স্বামী বা স্বামীর উদ্দেশ্যে যে চিহ্ন মহিলারা নিজেদের শরীরে আমরা ধারণ করি, অর্থাৎ সিঁদুর বলো, শাখা বলো, পলা বলো, লোহা বলো, আর হিন্দুস্তানিরা তো আছেই তোমার মঙ্গলসূত্র বলো, যেটা কিনা কেউ কারোরটা কখনো ইউজ করে না। সে মাই হোক, শাশুড়ি হোক, ননদি হোক, বোনই হোক, যে কেউ হোক। এমনকি সিঁদুরের কৌটো থেকেও সিঁদুর কাউকে দেওয়া হয় না, কারণ কারোর সিঁদুর কেউ পড়তে পারে না, এটাই নিয়ম। আর তোর মার অবস্থা দেখ, হিলিয়ে তার হিংসা, মানে কি বলবো, কোন লেভেলে উঠে যাচ্ছে যে আমরা দিয়েছি আমাদের সোনাজোড়া, ও হাতে পড়ে থাকবে কিসের কারণে? যেখানে আমার ছেলের সঙ্গে সে নেই, কাজে আমার বাড়ির শাখা জোড়া সে কাছে রাখবে কেন? এখন এইখানে এসছে না, এখন সব গয়নার গল্প মানে ধুলিস্বাদ হয়ে গেছে। সেই মাটির হাড়ি, জমির তলার হাড়ি, সব গল্প যে মিথ্যে, দেখ তোরা প্রতি পদক্ষেপে বলে দিচ্ছিস। আজকে কিনা বলতে বাধ্য হচ্ছিস যে মার নাকি 4 জোড়া সোনার চুড়িও ছিল। এত গাল গল্প কোত্থেকে খুঁজে পাস রে? চোখ তুলে চোখ লাগিয়ে কখনো কথা বলতে পারিস না, কারণ তুই হলি 1 নম্বরের মিথ্যুক। কারণ তোদের বাড়ি থেকে যদি সোনা যাবে, তো তোরা তার লিস্ট নিয়ে থানায় যাবি। তোরা কোনো কিছুই করিসনি, কোনো লিস্ট কোথাও জমা দিসনি। আর জমা দিলে প্রশাসন অ্যাকশন নেবে না, হতেই পারে না, হতেই পারে না। কারণ আমরা পুলিশ প্রশাসন আইনের উপর পুরো আস্থা রাখি। তোর মতো 2 নম্বরই বিজনেস আমরা করি না। যাই হোক, একজন বয়স্ক ভদ্রমহিলাকে মেলাইন করতে বসেছে এই ছোট লোকটা তার লাইভে বসে। আর বসে সে যখন এসব কথা বলছে, তার পোষ্যরা, অবভিয়াসলি এই বেচোর পোষ্যরা তাকে বাহবা দিচ্ছে। এরা ভাবছে না যে এই ধরনের পাবলিক যদি দিনে কালে আরও বেড়ে যায়, তাদের ঘরে যে সব মেয়েরা রয়েছে, তাদের জামাইরাও যদি এই ধরনের বেচুর প্রকৃতি লাভ করে, একদিন তাদের বাড়ির ঠাকুমা, দিদিমা, বৌমা কারাও এই ধরনের মেলাইনের হাত থেকে বাঁচতে পারবে না। কারণ দিন দিন এই ধরনের কুলাঙ্গারের সংখ্যা বাড়ছে, বই কমছে না। তাই তো ফোকলার আবির্ভাব। ফোকলার লাইফটা নিয়েও একটা ভিডিও আমি করবো, যেটা কিনা আমি এই ভিডিওর মধ্যে অবভিয়াসলি ইনক্লুড করছি না। ওই একটা ছোট লোকের ভিডিও ছোট লোক হিসেবেই আলাদাভাবে করব, এই 2 নম্বরই ছোট লোকটার সঙ্গে এক করবো না। যাই হোক, আমি অবাক হয়ে গেলাম যে কিনা একজন বয়স্ক ভদ্র মহিলাকেও ছাড়ে না, যাকে কিনা মেয়ে পাচারকারী অমুক তমুক বলে যাতা বলতে পারে। কি বলছিলি তুই? তোর ওই পাল্টি বিশকে নাকি কোথায় চাকরি দেওয়ার জন্য এই ঠাকুমা নিয়ে গেছিল, সেখানে নাকি কোন কোম্পানিতে চাকরি দিত, তারপর কিনা আয়ার চাকরি দিয়েছে। তোর পার্টি পিসের কথাই তো বললি, নিশ্চয়ই পিসির কথা বলিস নি। আমার জানা নেই তুই ঠিক কী বললি, কারণ তোর কথাও বোঝা যায় না। তুই কি বলতে চাইছিস সেটাও পরিষ্কার করে তুই ক্লিয়ার করিস না। তো তোর কথা থেকে যেটুকু বুঝলাম যে তুই বলতে চাইছিস পাল্টো পিসোর কথা, পিসি নয়।
তো সেইখান থেকে বলবো তোর পাল্টো পিসক কি ডিগ্রিধারী, যে তাকে কোন কোম্পানিতে কে চাকরি দেবে। তার কাজ তো রাস্তায় সুইপারের থেকেও অধম। জানিস আমাদের এখানে কর্পোরেশনে একটা সুইপারের চাকরি পেতে গেলেও একটা তোর পাস থাকতে হয়। তোর পাল্টো পিসক সেই ডিগ্রিটাও নিশ্চয়ই নেই, তার জন্য তার ওই আয়ার চাকরিটা জুটেছে। দেখ সেটাও কোনো প্রাইভেট আয়া হবে, হ্যাঁ, কারণ সরকারি জায়গাতেও একটা তোর ডিগ্রি দেখা হয়, এমনি এমনি কোথাও কাউকে ঢোকানো যায় না। উনি যে কাজ দেবেন বলেছেন এটাই অনেক তোর ওই পাল্টো পিসর পক্ষে। না হলে ওই ধরনের 2 নম্বরই চিটিংবাজ গামছাদারি পাল্টো পিসর ওই পূজা আর্চ করে ভণ্ডামি করা ছাড়া আর কোনো কিছু করার নেই। সে তো বোঝাই যায় কোন ধরনের 2 নম্বরই পাবলিক। তার জন্যই তো টিনুদের ফ্যামিলিতেই সর্বনাশ করার জন্য তোর মতো বজ্জাত ছেলের সঙ্গে, তোর মতো বজ্জাত ছেলের ফ্যামিলির সঙ্গে বিয়ের সম্বন্ধ করেছিল ওই একটা অল্প বয়সী মেয়ে। আর তুই বলছিস 21টা সম্বন্ধ হয়েছিল তোর? তোর কোনো সম্বন্ধই হয়নি, তার জন্য তুই টিনুর ফ্যামিলির পেছনে হাত ধরে পড়েছিলি। তার মামার বাড়িতে গিয়ে অবধি তুই যোগাযোগ করেছিস, সমস্ত খবর আমাদের কাছে আছে। ওরা প্রথমে বলে দিয়েছিল টিনুর বাবা যে এখন বিয়ে দেবে না, যোগাযোগ অবস্থায় থাকুক, পরে মেয়ে যখন আরেকটু বয়স হবে তারপর বিয়ে দেবে। তোর ওই উল্টে তোরা নয় তুই গিয়ে বলেছিলি। তাহলে কেন এই দেখা সাক্ষাৎ হলো, তাহলে কেন এই 2-3 দিন ধরে যোগাযোগ হলো যদি এখন বিয়েই দেবেন না? উল্টো চার্জ করেছিলি তুই, সব জানি আমরা। আর আমি তো বলবো তোর ওই মেজাজ, তোর ওই চার্জ দেখে কেন টিনুর ফ্যামিলি তখন সমঝে যায়নি যে এই ছেলে এই ফ্যামিলির সঙ্গে তাদের মেয়ের বিয়ে দেওয়াই উচিত না। তোর কোথাও বিয়ে হচ্ছিল না, তাই তো এই বেশি বয়সে গিয়ে তোর টিনুকে ধরতে হয়েছে। আর টিনুর মতো ফ্যামিলি ভেবেছে যে তাদের রিলেটিভ যখন পাশে রয়েছে, তারা যখন ভালো বলছে, নিশ্চয়ই এটা ভালো ফ্যামিলির ছেলে। কারণ তোর মতো ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার মতো টিনু কি সঠিক পাত্রী ছিল? তুই কি করতি? ওই তোর জমি জায়গা ছিল আর ওই ভাঙাচোরা বাড়িটা ছিল, আর ছিল অজস্র কাজ, যেখানে ওই একটা 18 বছরের মেয়েকে গিয়ে রীতিমতো রাত দিন খাটতে হয়েছে। তারপরেও সে একটা ভালো কথা তার স্বামীর মুখ থেকে শুনতে পায়নি। হ্যাঁ শুনেছে, লোক দেখানো ভালো কথা শুনেছে, লোক দেখানো ভালো খাবার খেয়েছে, লোক দেখানো ভালো জায়গায় ঘুরতে গেছে, সব কিছুই করেছে। সেটা অনলি ফর ব্লগিং। ক্যামেরার আড়ালে অফ ক্যামেরা কি হয়েছে তার রেজাল্ট তো আজকে তোর চোখের সামনে। তুই নিজেও বুঝতে পারছিস যে তুই কতটা অবিচার করেছিস ওই মেয়েটার ওপর। আজকে পরকিয়াকে বেচে তোকে খেতে হচ্ছে, কিন্তু একসময় এই ম্যান্ডির পরকিয়াই তোর এতটা লোভনীয় লেগেছিল যে তুই তোর এই বউ অর্থাৎ টিনুর সঙ্গে পরামর্শ করেছিলি যে এইভাবে আমাদেরও তো ভিউজ বাড়ালে কেমন হয়, এবং তার জন্য সংসারে একটা অশান্তি তৈরি করেছিলি, যেটা কিনা টিনু অপোজ করেছিল, হয়তো রাজি হচ্ছিল না, সেটাতেও তো রাগ হয়েছিল। এবং আমার তো কোনো না কোনো জায়গায় মনে হয় এই ফোকলার সঙ্গে যে এই ব্যাপারটা টিনুর এই চ্যাটিং, এই যে কথাবার্তা বা এই যে তুই রিলস ছাড়ছিসটা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, যাই হোক সেটা নিয়েও আমি পরে বলবো, এগুলো সব তোরই প্যাচ কষা। তুই হয়তো এই গল্পটাকে পরকীয়ার আকার দিতে চেয়েছিলি, তুই হয়তো টিনুকে না জানিয়ে এই ঘটনাটাকে পরকীয়ায় ঢেলে সেটাকে বেচে ইনকাম করতে চেয়েছিলি, হতেও পারে। আজকের দিনটা তুই ভাবিসনি যদি না কিমা তোর লাইফে আসতো। কিমা আসার পরে তোর প্ল্যানিংটা বদলে গেল, তোর লোভ হলো আরও ভিউজ, কারণ কিমা তোকে লোভ দেখালো যে এই দেখো বাংলাদেশের লোকদের তোমার করুণ পরিস্থিতিটা ভালো করে বোঝো। আমাদের দেশের লোকেরা এত বোকা নয় যত কিনা বাংলাদেশের লোকেরা হয়, কারণ তারা অন্য দেশে রয়েছে, যারা কিনা ইন্ডিয়ার উপর তাদের একটা ভালোবাসা রয়েছে, কিছু তো আছে দেশ ছাড়া এদেশ ওদেশ লোক, তো তারা তোমাকে ভালোবাসে এবং তাদের হাতে অঢেল টাকা পয়সা আছে, যাদেরকে বললে তোমাকে ভালোবেসে একেবারে লুটিয়ে দেবে দাঁড়, এবং সেই লোভে তুইও পড়লি। কিন্তু তুই তো শিয়ানা মাল, সেই জন্য তুই লোভে পড়লেও নিজের অকাতটা বুঝে তুই ফাঁদে পুরোপুরি পা দিলি না, কিমাকে ফাঁসিয়ে দিলি। এবং কিমা ভাবলো ভাই 50-50 ব্যাপার, তো ওকে দেবো, চুপ করে যাবে, আমি নেবো, আমি আমার মতো ফায়দা লুটে নেবো। কিন্তু মাঝখান দিয়ে নিজেই যে কুমির এনে নিজের ঘাড়েই কোপ বসাবি বা কুমির তোকে গিলে খাবে, সেটা তো কিমা বুঝতে পারেনি। আর বেচু তো 60 শিয়ানার 1 শিয়ানা, সেই জায়গায় দাঁড়িয়ে ও ভাবছে আমি বেঁচে গেছি। বলে না তোর তো ভগবান দেখবে রে, তুই যে ভগবানের আশ্রয়ে রয়েছিস সেই ভগবান তোকে তো প্রতিদান দেবে, কারণ তোর কাছে তোকে যে মারবে সেই জিনিসটা তৈরি হচ্ছে, সেই দিনের জন্য তৈরি হচ্ছে, তুইও ওয়েট কর। কারণ ওই বলে না তোমারই বধিবে যে গোকুলে বাড়িছে সে, আরে কেউ বুঝতে পারে না যে আমি যাকে সযত্নে বড় করছি সেই একদিন আমার কাছেই আমার কাজের উত্তর চাইবে, কারণ এটা ওয়াইটি। এখানে আমরা সবাই সব কিছু মনে রাখি, এক না একদিন সমস্ত সত্যি জুরজুর করে সবার সামনে, বিশেষ করে ওই গোকুলে যে বাড়ছে তার সামনে চলে আসবে, তখনই তো মজা আসবে। এখন তুই মজা লুটছিস, তখন আমরা মজা লুটবো। আর তোর যেই পোষ্যরা কি বলবে সেটা যদি তুই বুঝতিস, তাহলে তোর তো শিক্ষিত হতে হতো রে। বললি না কি ইন্টেলিজেন্ট আমি, যে কি এত বুঝে সুঝে ব্লগিং করি, তার মাঝখান থেকেও ভুল ত্রুটি দোষ ত্রুটি খুঁজে আনে। তাহলে তুই চলিস ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়, বুঝতে পারছিস? বোঝার কমই নয় তোর। তুই বলে যা, যত বলবি তত ভুল করবি, আর তত আমরা কন্টেন্ট পাবো এবং তুই ডুবতে থাকবি। ভিডিওটা এখানে শেষ করি। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।